এটা তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব। তো আমরা প্রথম প্রশ্ন যেটা দেখছি যে একটি পদার্থ, এখানে বলা হচ্ছে যে একটি পদার্থ জল, এই জলের একটি পদার্থ এ জলের সঙ্গে বিক্রিয়া করে একটি দাহ্য গ্যাস বি উৎপন্ন হয়েছে। এইটাকে সিম্পলি আমরা লিখব এ, এটা ওয়াটারের সঙ্গে রিয়াকশন করছে H2O, রিয়াকশন করে একটি দাহ্য গ্যাস তৈরি করছে বি। তাহলে বি হচ্ছে একটা গ্যাস যে নিজে জ্বলে, এবং অপর একটি পদার্থ তার সঙ্গে সি তৈরি করে, সি অপর একটি পদার্থ সি উৎপন্ন করে। সি এর জলীয় দ্রবণ, মানে এটা অ্যাকুয়াস। এবার বিটা কি? বিটা হচ্ছে গ্যাস, জি গ্যাসেস। এবার ডি সঙ্গে উত্তপ্ত অবস্থায় অপর একটি পদার্থ, ধরো আমি লিখলাম ডি, সেটা অপর একটি পদার্থ ডি সি এর সঙ্গে উত্তপ্ত অবস্থায়, তাহলে সি ইন অ্যাকুয়াস কন্ডিশন, এটাকে যদি হিটিং করা হয় তাহলে কি তৈরি হচ্ছে? আবার বি তৈরি হচ্ছে। তাহলে ডি সি এর সঙ্গে উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে তৈরি করছে বি। কিন্তু সাধারণ উষ্ণতায় ডি এখানে ডি ধরো উষ্ণতা, ঠিক আছে। তো হিট টার্মটা আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি, ধরো এটা বাদ দিলাম, এটা ক্যান্সেল করে দাও, দিলে তৈরি হচ্ছে ডি। ডি বলছে না, ডি থেকে তৈরি হচ্ছে কি না বি, বিক্রিয়ায় বি উৎপন্ন করে। তো এখানে যে ইয়েলো ফ্লেমটার কথা বলা হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে ফ্লেম টেস্টের, তোমরা ফ্লেম টেস্ট নিশ্চয়ই জানো, প্র্যাকটিক্যালি করা হয়েছে, যে ফ্লেমে ওই সল্টটাকে, সোডিয়ামের কোনো সল্ট যদি দেওয়া হয় সেটা ইয়েলো কালার হয়। আর সোডিয়ামের অ্যাকচুয়ালি ফ্লেম টেস্ট যদি আমরা করি, সোডিয়ামের যে একটা ফ্লেম, সেই ফ্লেম টেস্ট আমরা যদি করি তাহলে আমরা কি কালার দেখি? ইয়েলো। তাহলে প্রবাবলি আমি যদি বলি, ধরে নিই এ হচ্ছে আমার সোডিয়াম, ইফ আমি যদি বলি এটা এ আমার হচ্ছে সোডিয়াম, তো সোডিয়াম আমরা জানি অবভিয়াসলি H2 এর সঙ্গে একটা ভিগোরাস রিয়াকশন, মানে একবারে জলে ফেলে দিলেই বিস্ফোরণ, প্র্যাকটিক্যালি আমরা স্টুডেন্টদের দেখিয়েছি। তো তৈরি হয় কি সোডিয়াম হাইড্রক্সাইড এবং তার সঙ্গে একটা H2 গ্যাস উৎপন্ন হয়। তাহলে অবভিয়াসলি H2 হচ্ছে এখানে বি, তাহলে NH হচ্ছে সি। তাহলে এখানে বোঝা গেল এটা হচ্ছে সি। সি আর অ্যাকুয়াস সলিউশন যখন ডি এর সঙ্গে রিয়াকশন হয়, আচ্ছা বি হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন, H2 যেহেতু ভ্যালেট কালার দেয় বুনসেন ফ্লেমে, ক্যালসিয়াম এটা ব্রিক রেড কালার দেয়, এটা হবে না, ক্যালসিয়াম কার্বাইড। নেক্সট আমরা কোশ্চেন দেখছি, কোশ্চেন নাম্বার 2।
কোশ্চেন এখানে বলা আছে, কিন্তু যদি ভারী হাইড্রোজেনের কথা বলি তাহলে সেক্ষেত্রে D2 এবং T2 হতে পারে। তো বলা হচ্ছে যে এখানে প্রশ্নটা দেখো ভালো করে, সম্ভাব্য দ্বিপরমাণু হাইড্রোজেন অণুর সংখ্যা। তাহলে দেখো এইচ এইচ অ্যাড হলে H2, এটা তাহলে এরকম কটা হচ্ছে, এগুলো হচ্ছে হোমোনিউক্লিয়ার। এই কম্পাউন্ডটা মানে এদের নিউক্লিয়াসটা দুজনেরই একই। যদি এরকম হয় H উইথ কম্বাইন্ড উইথ D, H combines with T or D combines with T, পসিবল আরো তিনটে কিন্তু ডাই মলিকিউলার, আর এগুলো হচ্ছে হোমোনিউক্লিয়ার H2 D2 T2। সো টোটাল 6 H হাইড্রোজেন অণু আমরা পাবো সম্ভাব্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দেওয়া আছে উচ্চ বিশুদ্ধ ডাইহাইড্রোজেন অ্যাবাউট 99.95% পাওয়া যায়, কোথায় পাবো? মানে হাইলি এটা পিউরিফাইড কম্পাউন্ড আমরা বলতে, মানে NaCl সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা নর্মালি হাইড্রোজেন এবং অক্সিজেন প্রস্তুত করতে পারি। সেক্ষেত্রে যেটা বলা, দেখো ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখন ব্রাইন মিনস আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের একটা মধ্যম গাঢ় দ্রবণ। এখন সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা তড়িৎ বিশ্লেষণটা দেখি, সোডিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি ইন অ্যাকুয়াস সলিউশন কি করে, সোডিয়াম প্লাস Cl মাইনাস তৈরি করে, এবং এই সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ওয়াটার এটা ডিসোসিয়েট হয়ে OH মাইনাস প্রডিউস করে। তো এখন আমরা সিম্পলি দেখব কি না, যেটা আমার তড়িৎদ্বার নেগেটিভ আয়ন্সগুলো মুভ করবে, এখানে নেগেটিভ আয়ন্স হচ্ছে কম্পিটিটিং নেগেটিভ আয়ন্সকে না Cl মাইনাস এবং OH মাইনাস। এখানে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে। আর ঠিক তার উল্টো দিকে কি হচ্ছে না, ওয়াটার মলিকুলস কি করবে না, এই 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 ক্যাথোড থেকে ইলেকট্রনটা অ্যাড করে OH মাইনাস প্রডিউস করবে ইন সলিউশন। হ্যাঁ, এবং তার সাথে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসও তৈরি হবে। কি তৈরি হবে? 2H2O, এখানে কি করলো, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তৈরি হলো OH মাইনাস হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, কিন্তু দেখো এখানে ক্লোরিন প্রডিউস হওয়ার সঙ্গে সঙ্গে এই ক্লোরিন গ্যাস কোনোভাবে যদি হাইড্রোজেন গ্যাসের সঙ্গে ইন কন্ট্যাক্টে আসে না, এটা একটা এক্সপ্লোশন ঘটার সম্ভাবনা থাকে। তাই দেখো এই পুরো তড়িৎদ্বারটাকে ঘিরে রাখা হচ্ছে এটা। তাহলে এইটা একটা ভালো পদ্ধতি কখনোই নয় হাইড্রোজেন পিওর কন্ডিশনে পাওয়া, কারণ হাইড্রোজেন আর ক্লোরিন কোনোভাবে মিশে গেলে সেটা এক্সপ্লোশন। এটা সবচেয়ে বেশি কমার্শিয়ালি ইউজ করা হয়। তো সেটা আমরা দেখবো কিভাবে রিয়াকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো এখানে বলা হচ্ছে, দেখো পিওর হাইড্রোজেন গ্যাস ক্যান বি প্রিপেয়ার্ড বাই দ্য ইলেকট্রোলাইসিস অফ ওয়ান সলিউশন অফ বেরিয়াম হাইড্রোক্সাইড। সো ওয়েন বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হচ্ছে, এটা জলীয় দ্রবণে গিয়ে বেরিয়াম প্লাস এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। তো করবে না, করবে কখনো
ইলেকট্রন ঠিক আগের মতোই অ্যাড করে তৈরি করবে 2H মাইনাস এবং H2। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি হচ্ছে, হাইড্রোজেন তৈরি হচ্ছে আমার ক্যাথোডে এবং অক্সিজেন হচ্ছে, এবং এই অপশনটাই সঠিক অপশন হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অর্থ এবং প্যারা হাইড্রোজেন এই দুটির মধ্যে বলা হচ্ছে যে কোনটি অধিক শক্তিশালী, মানে স্থিতিশীল, অধিক স্থায়ী। তো আগে একটু দেখে নেব আমরা অর্থ হাইড্রোজেন। সিম্পলি হাইড্রোজেনের আমরা জানি এটা যদি নিউক্লিয়াস হয়, হাইড্রোজেনের নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মুভ করে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে নর্মালি আমরা জানি কি এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে সাধারণ হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই, আর একটি প্রোটন আছে। তাহলে এই নিউক্লিয়াসের যে একটি প্রোটন, তার পাশে যদি আর একটা হাইড্রোজেনের কথা, ডাইহাইড্রোজেনের কথা যদি বলি, তাহলে এর ইন্টারে একটা প্রোটন আছে, এরও একটা ইন্টারনালি একটা নিউক্লিয়ন, সেটা প্রোটন। তাহলে এই প্রোটনের আমরা জানি ইলেকট্রনের মতো কি থাকে, এর একটা এও একটা মুভ করে, এরও একটা রোটেশন থাকে। তা এই রোটেশনের জন্য এই ধরো এটা একটা প্রোটন, এটা মনে করে এই কাল্পনিক অ্যাক্সিসের আন্ডারে এটা রোটেট করে। তাহলে এই রোটেশন যদি এই দিকে হয়, তাহলে পাশের হাইড্রোজেনটা তারও মনে করো এইটা হচ্ছে তোমার একটা প্রোটন। আমি একটু সাইজে বড় করে দেখাচ্ছি। এইটা যদি আমার একটা অ্যাক্সিস হয়, এই ইমাজিনারি অ্যাক্সিসে মুভমেন্টটাও যদি এই দিকে সেম দিকে হয়, তাহলে এইরকম হাইড্রোজেনকে আমরা বলছি অর্থ হাইড্রোজেন। কি বলবো, অর্থ হাইড্রোজেন। তাহলে এই মুভমেন্টের জন্য একটা ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি হবে, এর মুভমেন্টের জন্য একটা ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি হবে। এই দুটো ম্যাগনেটিক মুভমেন্ট একই দিকে কাজ করার জন্য এরা একে অপরকে অপোজ করবে না। ঠিক আছে, অর্থাৎ এরা দুজনে কি করবে, একে অপরকে রিপালস করবে। ঠিক আছে, একে অপরকে রিপালস করবে। কিন্তু হোয়ারাস যদি প্যারা হাইড্রোজেনের কথা বলি, তাহলে প্যারা হাইড্রোজেনের ক্ষেত্রে তার এই প্রোটনের এর যে মুভমেন্ট, রোটেশনাল মুভমেন্টের জন্য এর ম্যাগনেটিক মুভমেন্ট যদি এদিকে হয়, তাহলে অন্য প্রোটনটার জন্য তার ম্যাগনেটিক মুভমেন্ট উল্টো দিকে হবে। এরা একে অপরকে অপোজ করে এবং ফলে এদের মধ্যে একটা স্টেবিলিটি অ্যারাইজ করে, এরা অনেকটা স্টেবল হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা বলতে পারি যে প্যারা হাইড্রোজেন অনেক বেশি স্থায়ী। প্যারা হাইড্রোজেন ইজ কম্পারেটিভলি মোর স্টেবল। অবশ্যই এটা উল্লেখ করতে হবে অ্যাট লো টেম্পারেচার, অবশ্যই এটা কিন্তু লো টেম্পারেচারে। হাই টেম্পারেচার হলে কিন্তু এই চেঞ্জ হয়ে যায়, হাই টেম্পারেচার হলে অবভিয়াসলি চেঞ্জ হয়ে যায়। লো টেম্পারেচারে অবভিয়াসলি প্যারা হাইড্রোজেনটা মোর স্টেবল। আবার অর্থ হাইড্রোজেনটা আমরা পরবর্তীকালে জানবো, এটা কিন্তু যখন টেম্পারেচার বাড়ে, মানে রুম টেম্পারেচারে, এটা কিন্তু স্টেবিলিটি গেইন করে। ঠিক আছে, তো আজকে মোটামুটি ফার্স্ট লেকচারে যেহেতু খুব লং হয়ে যাচ্ছে, বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম। আমরা নেক্সট লেকচারে অর্থাৎ সেকেন্ড লেসনে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব। আজকে মূলত হাইড্রোজেন নিয়ে বেশ কিছু আলোচনা করলাম।